আজকের আলোচনা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশন। আমরা একটি ক্লাসে 17টি নিয়ম আলোচনা করব। সাথে থাকছি আমি আলিম স্যার, রাইটার এক্সপার্ট ইংলিশ। সো চলুন আমরা চলে যাই আমাদের আলোচনা শুরুতেই। এই যে 17টা নিয়ম, এর মধ্যে আমরা এই পেজে মোট 6টা নিয়ম একটু দেখার চেষ্টা করব। আসেন আমরা 6টা নিয়ম একটু পড়ি। আমি কিন্তু এই প্রত্যেকটা নিয়ম আবার আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেব। এই জন্য এখন যখন এগুলো দেখাচ্ছি তখন একই সাথে আপনি পড়বেন, যারা খাতায় লিখছেন লিখে নেবেন। আচ্ছা, প্রথম নিয়মটা হচ্ছে, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তিকে বোঝাই, তার মানে ব্যক্তিকে বোঝাতে অনলি বা অ্যালোন থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সে সেটাকে কি দ্বারা পরিবর্তন করব? এই অনলি বা অ্যালোনকে পরিবর্তন করে আমরা ব্যবহার করব নান বাট। তাহলে আমাদেরকে এটুকু মনে রাখলেই হবে যে অনলি বা অ্যালোন ব্যক্তিকে বোঝালে পরিবর্তন করে ব্যবহার করব নান বাট। 2 নম্বর হচ্ছে, অনলি সমান সমান বস্তুকে বোঝালে আমরা ব্যবহার করব নাথিং বাট। কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো নো আদার দেন। ওকে, ভালো করে এটা মাথায় রাখেন। আমি কিন্তু একটু পরে এগুলো আবার প্র্যাকটিস দেবো একটু পরে। 3 নম্বর হচ্ছে, অনলি দ্বারা বয়স বা সংখ্যা বোঝালে আমরা কি খুঁজবো? নট মোর দ্যান এবং নট লেস দ্যান। তাহলে আমরা এখানে হয়তো অনেকে আমরা এতটুকু জানতাম, কিন্তু একটা বিষয় একটু এক্সেপশনাল অতিরিক্ত আছে। অ্যালোন থাকলেও নান বাট ব্যক্তি বোঝাতে, আর বস্তুকে বোঝালে আমরা নাথিং বাটের পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারি নো আদার দেন। তার মানে অনেকেই জানতাম যে বয়স বা সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র দেন আসে, কিন্তু আজকে দেখলাম না, যে বস্তুকে বোঝালেও দেন আসতে পারে, কিন্তু সেই দেনটা কি? নো আদার দেন। 4 নাম্বার, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। তার মানে এভরি এর সাথে যদি বডি, ওয়ান, থিং, এই 3টা জিনিস থাকে, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, তাহলে আমরা এগুলোর পরিবর্তে ব্যবহার করব নো বডি। এভরিবডির পরিবর্তে নো বডি, এভরিওয়ানের পরিবর্তে নো ওয়ান, এবং এভরিথিংয়ের পরিবর্তে নাথিং। সো নো ওয়ানকে রিপ্লেস করে 2টা ব্যবহার করা যায়, নো ওয়ান অথবা নান, 2টাই সঠিক হতে পারে। 4 নম্বর নিয়মের একটা অতিরিক্ত বিশেষ বৈশিষ্ট্য আছে, হলো এখানে আমরা মূল ভার্বের বিপরীত ব্যবহার করব। মূল ভার্বের বিপরীত। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে আমরা কি করব? এভরি এর সাথে নাউন, তাহলে আমরা এইগুলো শুরু করব দেয়ার ইজ নো দ্বারা, দেয়ার ইজ নো। আর এই যে এভরিটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিসে? দেয়ার ইজ নোতে। আর এই নাউন ঠিক থাকবে, এবং বাট অথবা উইদাউট বসে যাবে, বাট অথবা উইদাউট বসবে, এবং লাস্ট অবজেক্টটা বসবে। ঠিক আছে, এখন এগুলো আমরা একটু পরে উদাহরণ দিয়ে সবগুলো দেখব। 6 নম্বরটা দেখেন, এভরি প্লাস নাউন অথবা প্লাস অন্যান্য মেইন ভার্ব থাকলে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো। আচ্ছা, এখানেও কিন্তু এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাইছি, কিন্তু গঠনটা একটু পার্থক্য আছে। এখানে হলো দেয়ার ইজ নো নাউন বাট ভার্ব, আর এইখানে ছিল কি? দেয়ার ইজ নো নাউন বাট উইদাউট অবজেক্ট। কখন উইদাউট অবজেক্ট থাকবে? যখন আমরা এই যে হ্যাভ অথবা হ্যাজ ভার্ব পাবো। আর এইখানে বলছি অন্যান্য ভার্ব, মানে হ্যাভ হ্যাজ না থাকলে অন্য যে কোনো ভার্বের বেলায় আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো এর পরে নাউন প্লাস এই যে বাট দিতে পারি, কিন্তু বাটের পরে আমরা অন্যান্য যে ভার্ব থাকে সেই ভার্ব, অথবা ব্যক্তিকে বোঝাতে হু অথবা বস্তুকে বোঝাতে হুইজ দিয়ে ডাজ নট প্লাস ভার্ব। এখন বলবেন যে স্ট্রাকচার মুখস্থ করে লাভ নেই, আপনি উদাহরণ দেখতে চান, তো চলুন আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। কিন্তু একসাথে নিয়মটা দিলে কি হবে? আপনার মাথার মধ্যে কম্পেয়ারটা ঢুকে থাকবে। সো এখানে কম্পেয়ার মনে থাকবে যে এভরি এর সাথে 2টা স্টাইল হতে পারে, একটা হচ্ছে এভরি নাউন হ্যাভ হ্যাজ, আর একটা হচ্ছে এভরি নাউন অন্যান্য ভার্ব। ক্লিয়ার? হ্যাভ হ্যাজ থাকলে উইদাউট অবজেক্ট, আর অন্যান্য ভার্ব থাকলে বাট অথবা হুইজের পরে ভার্ব অথবা ডাজ নট ভার্ব। ঠিক আছে, এখন আসেন এক্সাম্পলে। দেখেন উদাহরণগুলো একটু পড়েন, যেমন প্রথম উদাহরণটা দেখেন, অনলি এ রক ক্যান এক দাস। এই যে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? ব্যক্তিকে। তাহলে অনলি দ্বারা ব্যক্তিকে বোঝালে আমরা কি অ্যান্সার করব? নান বাট, দেওয়াই আছে। পরেরটা, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, এখানে কি আছে? অনলি এ ফিউ বুকস।
তাহলে এটাকে নেগেটিভ করতে হলে আমরা অনলি দ্বারা যে এখানে কাকে বোঝাচ্ছে, বস্তুকে বোঝাচ্ছে, সো আমরা এখানে ব্যবহার করব নাথিং বাট। আচ্ছা, পরেরটা হি ইজ অনলি 5, অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, সংখ্যা। তো সংখ্যা বোঝালে আমরা কি ব্যবহার করব, নট মোর দ্যান, কখনো কখনো নট লেস দ্যানও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন এটা দেখেন, এভরিবডি ডিসলাইক এ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। সো এভরিবডি থাকলে আমরা চেঞ্জ করে বসাবো নোবডি। এবং এখানে একটা কথা ছিল যে মূল ভার্বটাকে বিপরীত করতে হবে, তাহলে ডিসলাইক হয়ে গেছে লাইকস, আর লায়ার ঠিক থাকবে। এইবার আসেন লাস্টের নিয়মটাতে, এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি এর পরে মাদার, তারপরে লাভস, হ্যাভ হ্যাজ বাদে অন্য একটা ভার্ব আসছে, তাই না? তাহলে আমরা দুইটা স্টাইল এটাকে নেগেটিভ করতে পারি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, আর একটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, হু ডাজ নট লাভ হার চাইল্ড। তো এটাকে আমরা দুইটা স্টাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস ওই নাউনটা বসলো, এভরি এর পরের নাউনটা, তারপরে এখানে বাট বসবে, আর যে ভার্বটা ছিল সেই ভার্ব সহ বাকিটা বসে যাবে। অথবা আমরা বাট না বসিয়ে এখানে হু ডাজ নটও ব্যবহার করতে পারি। তার মানে বাট অথবা হু ডাজ নট, দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তাহলে এই উদাহরণগুলো কমপ্লিট কিনা? এবার আসেন আমরা পরের রুলসগুলোতে যাব। পরের রুলসগুলোতে 7, 8, 9, 10 মোট 17টা রুলস পড়বো বলছি, 17টা রুলস। 7 নাম্বার, যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু এগুলো থাকে, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, তাহলে আমরা নেগেটিভে যেটা করতে পারি, ক্যান নট বাট প্লাস V1 অথবা ক্যান নট হেড প্লাস ভার্বের সাথে আইএনজি, এই দুইটা জিনিস ব্যবহার করতে পারি। এখন আসেন আমি এই জিনিসটাকে যদি এই 3টা রুলসকে একটা রুলসের মধ্যে অন্তর্ভুক্ত করি, তাহলে কি পার্থক্যটা হচ্ছে? এই হ্যাভ টু যখন হ্যাড টুতে রূপান্তর হচ্ছে, নিড টু যখন নিডেড টুতে রূপান্তর হচ্ছে, মানে এগুলো অ্যাফার্মেটিভ কিন্তু এই পাশেরগুলো, তখন আমরা এই পাশে এই ক্যান নটকে ব্যবহার করতেছি কুড নট হিসাবে, ক্যান নটকে ব্যবহার করতেছি কুড নট হিসাবে, জাস্ট এতটুকু জানলেই হচ্ছে। আরেকটা হচ্ছে মাস্ট, তাহলে আমরা এটাকে কিন্তু একসাথে এখানে মাস্টের দিলেও পারতাম, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস V1, আর এটা হচ্ছে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি বসতে পারে। আচ্ছা, তার মানে এই 7 আর 9 একই নিয়মের মধ্যে পড়ছে, আর 8 নাম্বারটা একই নিয়ম, শুধুমাত্র পাস্ট টেন্সকে নির্দেশ করার জন্য ক্যান থেকে কুড, মানে কুড নট বাট, আর এটা হচ্ছে কুড নট হেল্প। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে স্পেসের হিসাবটা থাকবে না, স্পেস থাকা না থাকা কোনো সমস্যা নেই। 10 নম্বর রুলসটা, অ্যাজ সুন অ্যাজ, স্ক্যারসলি ডট ডট হোয়েন, আরেকটা হচ্ছে হার্ডলি ডট ডট হোয়েন, অথবা বিফোর দিয়ে ডট ডট যদি থাকে, তাহলে আমরা এই 3টাকে নেগেটিভ করার জন্য ইউজ করব নো সুনার ডট ডট দেন, নো সুনার ডট ডট দেন। এরপরে বাকি যে দ্বিতীয় ক্লজ থাকে, জাস্ট খালি এইগুলোকে পরিবর্তন করে নো সুনার ডট ডট দেন বসাবো। আচ্ছা, তাহলে এখানে কয়টা রুলস পড়লাম? 7 থেকে 10। লাস্ট দেখে নেন, আমরা কিছু প্র্যাকটিস দিব এখন, এমসিকিউ মানে কয়েকটা উদাহরণ দেখি। দেখেন, আই মাস্ট ডু দিস ছিল না মাস্ট, ওই যে মনে পড়ে মাস্ট, তো মাস্ট থাকলে আমরা কি করব, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, সরি ক্যান নট হেল্প দিব, ক্যান নট হেল্প বা ক্যান নট বাট, ক্যান নট হবে কিন্তু সেই ক্ষেত্রে হেল্প দ্বারাও হতে পারে, আবার বাট দ্বারাও হতে পারে। তাহলে এখানে হচ্ছে কি উই হ্যাভ টু প্রে ফর আল্লাহ, পরেরটা হ্যাভ টু আছে, সো মাস্ট মানেও অবশ্যই, হ্যাভ টু মানেও অবশ্যই, এরকম বাধ্যবাধকতা বোঝায়। তো হ্যাভ টু থাকলে এগুলো সব কি হচ্ছে, ক্যান নট বাট। আচ্ছা, মাদার হ্যাড টু ফিড, হ্যাড টু, হ্যাভ থেকে হ্যাড, তাহলে এখানে কি করতে হবে, কুড নট বাট, কুড নট বাট প্লাস V1 আছে। আচ্ছা, পরেরটা অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন স্টার্টেড উই এনজয়েড, এই যে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা এখানে পরিবর্তন করে কি বসাবো, জাস্ট নো সুনার, নো সুনার দিব, আর এই অংশটা টেন্সের অক্সিলারি ভার্বটা সাথে নিয়ে আসবো, অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন স্টার্টেড। সো এখানে নো সুনারের সাথে এই স্টার্টেডের ভার্বের 2 নম্বর ফর্ম, মানে স্টার্টেড থেকে অক্সিলারি ভার্ব ডিড আনবো, কারণ হচ্ছে নো সুনার বাক্যের শুরুতে আসলে ওই বাক্যের ইনভার্সন হয়, সাবজেক্টের আগে অক্সিলারি আসে। আর এই যে মেইন ভার্বটা স্টার্ট থেকে গেল, এখান থেকে স্টার্ট থেকে গেল, আর একই সাথে নো সুনার ডট ডট, এই পরবর্তী ক্লজের আগে আমাকে দেন বসাতে হবে, পরবর্তী ক্লজের আগে দেন, পরবর্তী ক্লজের আগে দেন। এইবার এই সব কটা উদাহরণ বুঝতে পারছেন কিনা বলেন? 2 নাম্বার, 3 নাম্বার, এই 4টা উদাহরণ বুঝতে পারলেন কিনা?
লাস্টেরটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজকে চেঞ্জ করে নো সুনার, আর যখনই নো সুনার ডট ডট দেন দিবেন তখনই পাশের এই ক্লজটা সাবজেক্টের আগে, এই দ্য ট্রেন সাবজেক্টের আগে অক্সিলারি নিয়ে আসতে হবে। তাহলে স্টার্টের অক্সিলারিকে ডিড, আর যখন ডিড আনবেন তখন তো স্টার্টেড পাস্ট টেন্স থাকবে না, এখানে হয়ে যাবে স্টার্ট। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এই পর্যন্ত মোট 10টা রুলস বললাম আমরা। এবার আসেন বাকি আরও 7টা রুলস, মোট 17টা রুলসের কথা বলেছি। 17টা রুলস এক ক্লাসেই ফিনিশ হয়ে যাবে। 11 নম্বর রিকোয়েস্ট ডট ডট টাইম, এরকমভাবে কোনো অংশ থাকলে এই টাইম অংশের পরিবর্তে আমরা নেভার ডট ডট এগেইন বসাবো। তার মানে রিকোয়েস্ট ডট ডট টাইম থাকলে আমরা এর পরিবর্তে নেভার ডট ডট এগেইন ইউজ করব। অলওয়েজ থাকলে আমরা এর পরিবর্তে নেভার ব্যবহার করব। সামটাইমস থাকলে এর পরিবর্তে আমরা নট অলওয়েজ ব্যবহার করব। এখন আসেন এখানে একটা কথা আছে, তো অলওয়েজ থাকলে নেভার, ভালো কথা। সামটাইম থাকলে এর পরিবর্তে নট অলওয়েজ, কার পরিবর্তে? সামটাইমটাকেই তুলে দেব, তার পরিবর্তে কি ব্যবহার করব? নট অলওয়েজ ব্যবহার করব। সমস্যা হলো এই 3টা নিয়মের ক্ষেত্রেই আমরা যখন ওই চেঞ্জ করে নাবোধক ইস্যুগুলো আনবো, একই সাথে ওই বাক্যের মধ্যে থাকা মূল একটা যে শব্দ, সেটা ভার্ব হোক নাউন হোক, ওইগুলোর একটা বিপরীত সেন্স হবে, ওইগুলোর একটা বিপরীত সেন্স হবে। আচ্ছা এরপর আসেন, এগুলো আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি একটু পরে। 14, 15, 16, 17 একসাথে বলি। মেনি এ, মেনি শুধু মেনি না, মেনি এ। মেনি এ থাকলে আমরা কি নিব? এ ফিউ প্লাস নাউন হবে প্লুরাল, নাউন হবে প্লুরাল। আচ্ছা শুধু মেনি থাকলে এইটার পরিবর্তে আমরা নিব এ ফিউ। শুধু মেনি থাকলে এর পরিবর্তে নিব এ ফিউ। আর যদি অ্যাফার্মেটিভ বাক্যে এ ফিউই থাকে তাহলে কি আমরা এর পরিবর্তে ঘুরিয়ে কি বসাবো, ব্যবহার করব? মেনি ব্যবহার করব। মানে এই যে এই মেনিটা এদিকে চলে যাবে, মানে উল্টো আর কি, এইটা একটা। এরপর দেখেন 17 নম্বর, এ লিটিল থাকলে আমরা এ লিটিলের পরিবর্তে কি নিব? মাছ নিব, কারণ এ লিটিল হচ্ছে হাবোধক। আচ্ছা নেগেটিভে মাছ নিব। এখন সমস্যা হলো আপনি কি এই 4টার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যখনই আমরা পরিবর্তনটা করব তখন ওই বাক্যগুলো নেগেটিভ করতে হবে। কেন নেগেটিভ করতে হবে? কারণ যখন আমরা এই হাবোধক থেকে নাবোধকে শুধু মেনে নিলাম, তো এই বাক্যটাকে আমাকে নেগেটিভ করতে হলে এই যখনই চেঞ্জ করব তখনই ওই বাক্যগুলোকে নাবোধক ওয়ার্ড হিসাবে আমরা নট ব্যবহার করব বা নো ব্যবহার করব। তাহলে অর্থের মিল থাকবে। কিভাবে থাকবে আমরা সেটা এখন উদাহরণ দিয়ে দেখব। জাস্ট এখানে আমরা এক পলকে দেখলাম, এখন আমরা উদাহরণ দেখব। উদাহরণ, আচ্ছা এখানে আমি 2টা ভাগ করি, এইগুলো একটা পার্ট করি আর এই হচ্ছে একটা পার্ট। আই রিকোয়েস্টেড হিম ফর দ্য লাস্ট টাইম, তাহলে নেভার ডট ডট এগেইন বসবে। তাহলে রিকোয়েস্টেড ডট ডট যেখানে টাইম আছে, এই যে টাইমটা কি? লাস্ট টাইম। তো এই রিকোয়েস্টেড পরিবর্তন হবে নেভারে, আর লাস্ট টাইম সময়টা চেঞ্জ হবে এগেইনে। টাইম যেখানে থাকবে সেই জায়গাটা হবে এগেইন দ্বারা চেঞ্জ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? আই রিকোয়েস্টেড হিম ফর দ্য লাস্ট টাইম, আমি তাকে শেষবারের জন্য অনুরোধ করেছিলাম। আই নেভার রিকোয়েস্টেড হিম এগেইন, মানে আমি তাকে আর কখনো রিকোয়েস্ট করব না, মানে রিকোয়েস্ট করতাম না। হি অলওয়েজ স্পিক্স ট্রুথ, এটাকে কি করব? নেগেটিভ করতে হবে। তাহলে হি নেভার টেলস এ লাই, এই যে হলো আসল কেস। আপনি অলওয়েজ থেকে নেভার চেঞ্জ করবেন ঠিকই, কিন্তু একই সাথে ওই বাক্যের যে মূল জায়গাটা সেটাকে পরিবর্তন করে ফেলতে হবে। সে সর্বদা সত্য কথা বলে, আর এটাকে ঘুরিয়ে লিখলে সে কখনো মিথ্যা কথা বলে না, সে কখনো মিথ্যা কথা বলে না। ওকে, পরেরটা, সামটাইমস আই রিমেম্বার ইউ, সামটাইমস আই রিমেম্বার ইউ, সামটাইমস আই রিমেম্বার ইউ। তাহলে সামটাইমস চেঞ্জ হবে কিসে? অলওয়েজে। ভালো করে বুঝেন, অলওয়েজ চেঞ্জ হয় নেভারে, কিন্তু সামটাইমস পরিবর্তন হয় অলওয়েজে। তো এটা মাথার মধ্যে প্যাস করেন না আপনারা। সামটাইমস পরিবর্তন হচ্ছে অলওয়েজে, আর অলওয়েজ পরিবর্তন হচ্ছে নেভারে। এখন সামটাইমসও হাবোধক সেন্স অর্থ, আবার অলওয়েজও হাবোধক। তাহলে এই অলওয়েজ দেওয়ার পরে বাক্যটাকে নেগেটিভ করে উল্টে ফেলতে হবে। তাহলে সামটাইমস আই রিমেম্বার ইউ, আমি মাঝে মাঝে তোমাকে স্মরণ করি। অলওয়েজ আই ডোন্ট ফরগেট ইউ, সব সময় আমি তোমাকে ভুলি না। তার মানে কি? মাঝে মধ্যে তোমাকে মনে করি। কত সুন্দর মজার বাক্য। তার মানে অলওয়েজ দিছি ঠিকই, বাক্যটাকে নেগেটিভ করছি যাতে করে এটার অর্থের সাথে ম্যাচিং হয়। আচ্ছা এরপরে, দ্য বয় হ্যাজ মেনি কাইটস, এই যে মেনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটাকে নেগেটিভ করতে হলে দ্য বয় ডাজ নট হ্যাভ এ ফিউ কাইটস,
এ ফিউ মানে কিছু সংখ্যক বা অল্প সংখ্যক বা খুব কম পরিমাণ, হাবোধক সেন্স। তো মেনি এর পরিবর্তে চেঞ্জ করছি কি দিয়ে, এ ফিউ দিয়ে, এবং বাক্যটার মধ্যে আবার নেগেটিভ করেছি। এখন বাংলাটা মিলাতে হবে। দ্য বয় হ্যাজ মেনি কাইটস, বালকটির অনেক ঘুড়ি আছে। বালকটির কম সংখ্যক ঘুড়ি নাই, তার মানে কি অনেক সংখ্যক ঘুড়ি আছে। ক্লিয়ার? এটা হচ্ছে বালকটির কম সংখ্যক ঘুড়ি নাই, তার মানে কি অনেক সংখ্যক ঘুড়ি আছে। এরপরে দ্য বয় হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, এটা কি দ্য বয় হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, এই যে এ ফিউ, তাহলে আমরা এখন এ ফিউকে চেঞ্জ করব। এ ফিউকে চেঞ্জ করলে আমরা দেখছি ফিউ চেঞ্জ হয়ে কি হয়, মেনি হয়। ফিউ চেঞ্জ হয়ে এ ফিউ চেঞ্জ হয়ে মেনি হয়। আর আগেরটা দেখলাম মেনি চেঞ্জ হয়ে এ ফিউ হয়। যতই চেঞ্জ হোক, যখনই এই এ ফিউ বা মেনি একটা একটা চেঞ্জ হবে, তখন অপর অংশে নেগেটিভ করে ফেলতে হবে। এই যে এ ফিউ থেকে মেনি ব্যবহার করছি মানে ভার্ব অংশকে নেগেটিভ। দ্য বয় হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, বালকের অল্প কিছু সংখ্যক বন্ধু আছে। দ্য বয় ডাজ নট হ্যাভ মেনি ফ্রেন্ডস, মানে বালকটির অনেক বেশি সংখ্যক বন্ধু নাই, তার মানে কি অল্প সংখ্যক বন্ধু আছে। পরেরটা অ্যাফার্মেটিভ, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এই যে লিটিল, এ লিটিল পরিবর্তন হবে কিসে, মাছে। তো যখনই আপনার এ লিটিলকে আপনি মাছের দ্বারা পরিবর্তন করছেন, তখনই ওই বাক্যটাকে নেগেটিভ করে ফেলতে হবে। দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য গ্লাস, তার মানে গ্লাসে অল্প পরিমাণে পানি আছে, আর এটা বলতেছে গ্লাসে অনেক পরিমাণে পানি নাই, তার মানে কি অল্প পরিমাণে পানি আছে, কথাটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং লাস্ট, হি হ্যাড মেনি এ ডল, হি হ্যাড মেনি এ ডল, এই যে মেনি, মেনি এর সাথে কি আছে, এ আছে, তো মেনি এ থাকলে এটাকে আমরা করব এ ফিউ দ্বারা, এ ফিউ, মেনি এ ফিউ। আর মূল বাক্যটা এই যে হ্যাড, এই ভার্বটাকে করে ফেলতে হবে নেগেটিভ, মানে হলো ডিড নট হ্যাভ। ডিড নট আনলে তো আর হ্যাড থাকে না, তখন সেটা হ্যাভ হয়ে যাবে, তখন সেটা হ্যাভ হয়ে যাবে। ওকে, এবার দেখেন এই যে 17টা রুলস আমরা এক নজরে পড়লাম, এখন কতটুকু কার মাথায় ঢুকছে জানি না, আশা করি সম্পূর্ণটাই ক্লিয়ার। এখন আপনাদের সাথে প্র্যাকটিস হবে, প্র্যাকটিস প্র্যাকটিস। সবাই কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন, যতটুকু পড়লাম এইটুকু বুঝতে পারলেন কিনা। এরপরে আমরা আরো আগাবো সামনে। মিনিং খেয়াল করলে পারা যাবে 100%, কিন্তু 17টা নিয়ম তো পরীক্ষার আগে আপনি জাস্ট এক পলকে 17টা নিয়ম দেখে যাবেন। এখন আসেন রুলস প্র্যাকটিস করব, যে রুলসগুলো পড়লাম আপনারা পড়বেন আর মনে মনে বের করার চেষ্টা করেন যে এক অংশে কি ছিল, অপর অংশে কি ছিল। রুলস প্র্যাকটিস করব, তারপরে কি আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, জাস্ট এক নজরে। টেনে বলতেছি, অনলি দ্বারা বস্তুকে বোঝালে ওখানে ছিল কি, বস্তুকে বোঝালে কি হয়, নাথিং বাট, নাথিং বাট। আর এই ঘরে কি হবে, নেগেটিভে যদি নট মোর দ্যান বা নট লেস দ্যান থাকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভে বসাবো অনলি প্লাস সংখ্যা, আর এইখানে বসাবো নাথিং বাট। সব সময় যে অ্যাফার্মেটিভ নেগেটিভ দিবে তা না, কোনো সময় তো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও দিতে পারে। নেগেটিভে আছে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, আর মূল ভার্বের বিপরীত, তাহলে অ্যাফার্মেটিভে কি করবেন, নোবডির জায়গায় কি বসাবেন, এভরিবডি। প্র্যাকটিসটা আপনারা মুখে মুখে লিখতে পারেন বা দেখে দেখে পূরণ করার চেষ্টা করেন। এভরিবডি, সরি এভরিবডি, এভরিওয়ান, আরেকটা হচ্ছে এভরিথিং, এভরিথিং। আমরা এই যে গেমস বলতে পারেন বা এই পাজল বলতে পারেন, এইভাবে আপনি কিন্তু প্র্যাকটিসের সময় নিজে নিজে চেষ্টা করতে পারেন। এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস এই নাউনটা বসবে, দেয়ার ইজ নো প্লাস নাউন, আর এরপরে বসবে কি উইদাউট, উইদাউট প্লাস অবজেক্ট।
আর এভরি প্লাস নাউন প্লাস অন্যান্য ভার্ব থাকলে কি হবে, দেয়ার ইজ নো প্লাস নাউন দিয়ে বাট অথবা হু ডাজ নট, হু ডাজ নট। মনে পড়তেছে সবার? আচ্ছা, এরপর পরের চারটা প্র্যাকটিস করি। অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু যদি থাকে তাহলে আমরা নেগেটিভ বাক্যে কি করব, নেগেটিভ বাক্যে কি করব, তাড়াতাড়ি কমেন্ট করবেন, 7 নাম্বার দিয়ে, 8 নাম্বার দিয়ে, 9 নাম্বার দিয়ে, এইভাবে কমেন্ট করবেন। তো এখানে আমরা ব্যবহার করব এই একই জিনিস জাস্ট প্রেজেন্ট টেন্স হিসাবে, ক্যান নট বাট প্লাস V1 অথবা ক্যান নট হেল্প প্লাস বার প্লাস আইএনজি। মাস্ট থাকলে এখানে কি হবে, ওই সেম জিনিস ওইগুলোই। তাহলে এইখানে কি হবে, এই নেগেটিভে যদি আমরা এগুলো পাই তাহলে অ্যাফার্মেটিভে কি করব, অ্যাফার্মেটিভে কি করব, অ্যাফার্মেটিভে এইটা হবে হলো হ্যাড টু অথবা নিড থেকে হবে নিডেড টু, নিড থেকে হবে নিডেড টু। ওকে, আর মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে এইগুলোই সেম জিনিস। এটার ক্ষেত্রে কি হবে, অ্যাজ সুন অ্যাজ, স্ক্যারসলি হোয়েন, হার্ডলি হোয়েন, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে নো সুনার ডট ডট দেন ডট ডট। ব্যাস, বুঝতেছেন? প্র্যাকটিসটা এমনভাবে করাচ্ছি যে আপনার মাথায় ঢুকতে বাধ্য। প্রথমে সরাসরি রুলস দেখলাম, উদাহরণ দেখলাম, এখন রুলসগুলো প্র্যাকটিস করতেছি, একটু পরে আবার উদাহরণ প্র্যাকটিস করব। মাথায় ঢুকবে না কততে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে, বিশেষ করে নিবন্ধন প্রাইমারিতে। 11, 12, 13। 11 কি হবে, পূরণ করেন। নেগেটিভে যদি নেভার ডট ডট এগেইন থাকে তাহলে এখানে ব্যবহার করতে হবে রিকোয়েস্ট ডট ডট টাইম। অলওয়েজ থাকলে আমরা এখানে কি ব্যবহার করি, অলওয়েজের পরিবর্তে নেভার। নট অলওয়েজ কখন ব্যবহার করি, অলওয়েজ থাকলে যদি নেভার হয় তাহলে অ্যাফার্মেটিভে কি বসবে, যখন এই পাশে নট অলওয়েজ থাকবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকে, এটা কি থাকে একদম একটু বলেন তো। 13 নম্বরটা 14 মেনি এ, এর পরিবর্তে কি বসে, মেনি এ, মেনি এর পরিবর্তে এ ফিউ, আবার এ ফিউ এর পরিবর্তে এই পাশে এদিকে এ ফিউ থাকলে এই পাশে কি হয়, মেনি হয়। মাছ কখন হয়, এ লিটিল থাকলে। আচ্ছা, শুধু মেনি থাকলে এ ফিউ হয়, আর মেনি এ থাকলে ওটা থাকলেও এ ফিউ হয়। ক্লিয়ার? সবগুলো কমপ্লিট। আর এগুলো হচ্ছে সব যখন চেঞ্জ হবে মূল শব্দের বিপরীত ওয়ার্ড বসবে। আচ্ছা, মূল শব্দের বিপরীত শব্দ বসবে। রাইট, মলয় দাস, এটা মাথায় আসতেছিল না আমার। সামটাইমস থাকলে নট অলওয়েজ, সামটাইমস থাকলে নট অলওয়েজ। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের মোট 17টা রুলস। এখন আমার কারিশমা শেষ, এবার আপনাদের কারিশমা শুরু। এমসিকিউ প্র্যাকটিস, এটা ইওর চান্স, আপনার সুযোগ, কাজে লাগান। কোশ্চেন নাম্বার 1 দেখেন, কোশ্চেনগুলো কোথায় আসছে এক্ষুনি দেখে নিন। এই যে দেখেন, 10ম শিক্ষক নিবন্ধনে আসছে, স্কুল পর্যায়ের এই কোশ্চেনটা। 1, 2। এখন আপনারা ঝটপট অ্যান্সার করবেন। মোট 10-15টা উদাহরণ পড়ব আশা করছি। অনলি রিনা, অনলি রিনা। দেখেন কোশ্চেনগুলো কোথায় আসছে। এটা অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলেন। অ্যান্সার হবে সি। ওকে, মোহাম্মদ হারুন বলছেন সি, কোনো সমস্যা নেই, ফাইন। নেক্সট, চেঞ্জ করে ফেলতে পারি, এখন আর কথা বলবো না এগুলো। 2 নাম্বার, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, দ্য কারেক্ট নেগেটিভ আছে কি, এ ফিউ।
তাহলে এফ ইউ এর সম্পর্ক হচ্ছে মেনি এর সাথে। তো মেনির সাথে কয়টা অপশন আছে এখানে? মেনি তো দিবেনই, পাশাপাশি বাক্যের ধরনটা চেঞ্জ হয়ে যাবে, হাবোধক হয়ে যাবে নাবোধক, মানে নট মেনি। কি হচ্ছে 2 এর আনসার বি। সুমাইয়া, মলয়, 2 এর আনসার কি? বি নাম্বার। নেক্সট তাড়াতাড়ি বলতে হবে 3 নাম্বারটা। 3 নাম্বার এমডি বেলাল, মোহাম্মদ হারুন। 3 নাম্বার বলছে হি নেভার টেলস এ লাই, অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এটার অ্যাফার্মেটিভ ফর্মটা কি হবে? আচ্ছা, এখানে নেভার আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেভার থাকলে আমাদের লাগবে অলওয়েজ। অলওয়েজ দিয়ে একটাই আছে, এটাই অ্যান্সার। আবার মূল জায়গার পরিবর্তন হচ্ছে কি? টেলস এ লাই, সেটা পরিবর্তন হচ্ছে স্পিক দ্য ট্রুথ। স্পিক দ্য ট্রুথ, 3 এর অ্যান্সার বি নাম্বার। 4 আই মাস্ট গো, মাস্ট, এই যে মাস্ট, মাস্ট থাকলে কি হইবে? মাস্ট, মাস্টের রুলস। মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, কিন্তু হেল্প দিলে আবার সমস্যা, হেল্পের পরে আইএনজি হওয়া লাগে, কিন্তু আইএনজি নাই এটাতে। সো অ্যান্সার এই সি নাম্বার। মাস্ট থাকলে কি হয়? ক্যান নট বাট। এখানে কিন্তু অটোমেটিকই নট ঢুকে গেল, মাস্ট থেকে এই নট আবার বাট দুটা মিলে জিনিসটা ঘুরে অ্যাফার্মেটিভই থেকে যায়। ঠিক আছে, এরপর 5 মিস্টার বেলাল বলছেন এভরি মাদার লাভস অনলি চাইল্ড। এইটা হচ্ছে আপনি ওই এভরি প্লাস নাউনের নিয়মে ফেলাবেন। হ্যাঁ, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ দেয়ার, বা হু ডাজ নট লাভ অনলি চাইল্ড। এখানে অনলি এর নিয়মটা কাজ করবে না বেলাল, অনলি এর নিয়ম কাজ করবে না, শুধু এভরি প্লাস নাউনের নিয়ম কাজ করবে। আচ্ছা, 5 নাম্বার হি অ্যাক্টেড ওয়াইজলি, এটাকে নেগেটিভ করতে হবে। এটাতে কোনো ক্লু নাই, জাস্ট এটাকে আপনাকে অর্থগত দিক থেকে চিন্তা করে ঠিক করতে হবে। দেখেন, অর্থগত দিক থেকে হি ডিড নট অ্যাক্ট ফুলিশলি, এই যে মানে সে বোকার মতো কাজ করে নাই, তার মানে কি? সে জ্ঞানীর মতো কাজ করেছে। জাস্ট অর্থটা দেখলে আপনি এই জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এটা অর্থের খেলা, আর কিছু না। 5 পরে আসেন 6 অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এই যে অনলি এর পরে কার ব্যবহার করা আছে? অনলি এর পরে সায়েন্স স্টুডেন্টস, ব্যক্তি। তো অনলি এর পাশে যদি ব্যক্তি থাকে তাহলে কি করব? মলয় দাস 5 ডি, সুমাইয়া 5 ডি। 6 বলেন ব্যক্তি থাকলে নান বাট, অনলি এর পাশে ব্যক্তি থাকলে নান বাট, আর যা থাকে সব সেম, যা থাকে সব সেম। নেক্সট 7 সব কিছুর জন্য কিন্তু আপনাদের কাছে এই এক্সপার্ট বইটা সংগ্রহে থাকা লাগবে, একেবারে সারা জীবনের সাধনা। এই একটা এক্সপার্ট বই থাকলে আপনি যে কোনো পরীক্ষায় সাকসেস। নান বাট 1 স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, এই যে নান বাটই আছে, এখন নেগেটিভই আছে, তাহলে আপনার নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। কি দ্বারা? অনলি দ্বারা। অনলি প্লাস ব্যক্তি, অনলি 1 স্টুডেন্ট, অনলি 1 স্টুডেন্ট, দুইটাই তো একই। ও, দুইটার মধ্যে আবার এখানে অলওয়েজ দিছে, আমার তো মূল বাক্যে অলওয়েজ নাই, সো এটা হবে না। অ্যান্সার সি, অ্যান্সার সি। 7 অ্যান্সার কি হচ্ছে? সি। নেক্সট 8 দ্রুত দেখেন কি হবে। 8 নাম্বার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হি হ্যাজ মাচ মানি, মাচ, এই সেন্টেন্সে কি আছে? মাচ। মাছের সাথে সম্পর্ক কিসের? এ লিটিল। সো এ লিটিল দিয়ে কয়টা অপশন আছে? এ লিটিল দিয়ে একটাই অপশন আছে, ওটাই অ্যান্সার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার এখানে নট করা লাগবে, তাই করা আছে। ঠিক আছে, মাছকে যখন এ লিটিল আনছেন তখন আবার এটাকে অতিরিক্ত কি করতে হবে? নট ব্যবহার করতে হবে। তো 8 এর অ্যান্সারটা 4। নেক্সট 9 দ্রুত বলেন। 9 নাম্বার জেরি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড। খুবই সহজ। অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? সংখ্যা, 4 ইয়ার্স। তাহলে সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। কোথায় আছে?
নট মোর দেন, নট মোর দেন। আর কোথায় আছে? নাই, একটা অ্যান্সার বি নাম্বার। নো অ্যান্সার বি, নো অ্যান্সার বি। 10, হি ডাজ নট অফেন ভিজিট মাই হাউস। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, সেটা হলো এই ওফেন, নট ওফেন, নট অফেন, এটা হবে মিয়ারলি। এটা জাস্ট অর্থগত কারণে এটা অ্যান্সার হয়েছে। হি ডাজ নট অফেন ভিজিট মাই হাউস মানে সে প্রায় আমার বাড়ি ভ্রমণ করে না বা বাড়িতে দেখা করতে আসে না। তার মানে কি? সে খুব কমই বাড়িতে আসে। প্রায় প্রায় আসে না তার মানে কি? খুব কমই আসে। প্রায় প্রায় আসে না মানে কি? খুব কমই আসে। দেখি আর কয়টা আছে? 11। অ্যাজ সুন অ্যাজ, এই যে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি বলবো বলছিলাম, মনে আছে? নো সুনার দিয়ে শুরু করবো। নো সুনার তো সবগুলোই আছে মাশাআল্লাহ। নো সুনার, নো সুনার, নো সুনার। এখন নিয়ম হচ্ছে নো সুনার ঠিকই দিবেন, বাট নো সুনারের পাশে অক্সিলারি ভার্ব লাগবে। কোন অক্সিলারি? এইখানে যে টেন্সটা থাকবে সেই টেন্সের অক্সিলারি। এখানে কোন টেন্স আছে? এন্টার্স। এন্টার্স মানে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স মানে হলো ডু বা ডাজের খেলা। ডু বা ডাজ, এখানে ডাজ হবে কেন? কারণ এন্টার্স আছে। সো ডাজ দিয়ে যেটা আছে অ্যান্সার, সেটা হবে অ্যান্সার। এইটা এ নাম্বার। নো সুনার ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। আমি জানি অনেকে এটা না বুঝে ভুল করে ফেলতে পারতেন। 11 নাম্বারটা, সবাই হয়তো নো সুনার সাথে হ্যাড মুখস্থ, আপনি চিন্তা করছেন হ্যাড দিয়ে অ্যান্সার হবে, তখনই প্রবলেমটা হবে, ধরাটা তখনই খাবেন। ক্লিয়ার? হ্যাড দিয়ে তখনই হতো যদি এখানে এই এন্টার্ড না থাকে, হ্যাড এন্টার্ড থাকতো। যদি এখানে হ্যাড এন্টার্ড থাকতো তাহলে আমরা ডি নাম্বারটা অ্যান্সার করতে পারতাম। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আবার এখানে স্টুড আপ লাগতো, কারণ এখানে স্টুড আপ আছে। পরের অংশটা তো সেম থাকে, পরের অংশটাতে কোনো চেঞ্জ হয় না। শেষ 11, 12 কতগুলো আছে? 12 নাম্বারই শেষ। অ্যাজ সুন অ্যাজ আই লেফট দ্য প্লেস, এটা আপনারা বলেন তো কি হবে? এটা আর আমি না বলি, মোহাম্মদ হারুন, মলয়, নিলয় দাস। 12, এখানে অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা কি বসাবো? নো সুনার, নো সুনার। এখন নো সুনার দুইটার মধ্যে আবার সমস্যা কি? নো সুনার এই দুইটার মধ্যে সমস্যা কি? দুইটার মধ্যে এখন আপনাকে এই পাশের এই ক্লোজটা থেকে অক্সিলারি ভার্ব বের করতে হবে। লেফট, লেফট মানে হলো পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে ভি2, আর ভি2 এর অক্সিলারি বের হয় ডিড। সো ডিড আছে নাকি কোনোটাই? নাই তো, তাহলে তো এটা না অ্যান্সারই নেই। কি কে কি অ্যান্সার করছেন এটা বলেন? 12 নাম্বারটা। 12 কেউ আনসার করেন নাই তাই তো? 12 এর অ্যান্সারটা হবে বি। কেন করছেন? অ্যাজ সুন অ্যাজ আই ডিড নট লিভ দ্য প্লেস হি ওয়েন্ট অ্যাওয়ে। তো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা যদি এ আর ডি দিতে চাই, কোনোটাই অ্যান্সার হয় না, ভুল হয়। কিন্তু বাকিগুলোর মধ্যে কি অ্যান্সার করা যায়? অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র আই ডিড নট লিভ দ্য প্লেস, আমি স্থানটি ত্যাগ করলাম না, শি ওয়েন্ট অ্যাওয়ে, এনে অ্যান্সার নাই। এই বাক্যে অ্যান্সার নেই, উত্তর নাই, উত্তর নান। উত্তর হতো তখনই আমরা যদি একটা কারেকশন করি, সেটা হলো এইখানে কারেকশন করে লিখতে পারতাম যে নো সুনার ডিড আই লিভ ডট ডট, বাকিটা যা ছিল সেম, তাহলে অ্যান্সারটা ডি নাম্বার হতো। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আজকের আলোচনা। পুরো আলোচনায় আপনারা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশনটা একেবারে সূক্ষ্মভাবে শিখেছেন, আশা করি ভালো লাগছে। এই যে পুরো 17টা নিয়ম জাস্ট কতক্ষণের মধ্যে আমরা পড়ে শেষ করলাম? 40 মিনিটের মধ্যে 17টা নিয়ম কভার করলাম। সো এইরকম টিপস এবং টেকনিক সহ যদি আপনারা জিনিসগুলোকে রপ্ত করতে চান, তাহলে আপনাদের সাথে রাখতে হবে এক্সপার্ট ইংলিশ। আর আমাদের ক্লাসগুলো নিয়মিত চালান, একের পর এক ভালো ভালো অধ্যায় আসবে, সেগুলো কাজে লাগবে। সো আজকের মতো এই পর্যন্তই। যারা পুরো ক্লাস ছিলেন অনেক ধন্যবাদ।